আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল সাপ্তাহিক আপডেটের সেগমেন্টের অষ্টম এপিসোডে আপনাদের স্বাগতম। প্রতি সপ্তাহের নেই এই সপ্তাহেও আমি আপনাদের সামনে হাজির হয়েছি বিপিএলে সব দলের সর্বশেষ আপডেট নিয়ে। যদিও সব দলের সর্বশেষ আপডেট আমার কাছে নেই, কারণ হচ্ছে 7টি দলের আপডেট নিয়ে তো আমি কথা বলবো। এর মধ্যে ঢাকা ক্যাপিটালস, তারপর খুলনা টাইগার্স, ফরচুন বরিশালকে নিয়ে কোনো নতুন আপডেট সামনে আসেনি। বাকি 4টি দলের আপডেট এসেছে, সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথমত যদি ঢাকা ক্যাপিটালসের কথা বলি, ঢাকা ক্যাপিটালস যেটা বললাম প্রথমে, যে ঢাকা ক্যাপিটালসের কোনো আপডেট নেই। তারা নতুন করে কোনো ক্রিকেটার বা কোনো ক্যাপ্টেন্সির ঘোষণা বা কোনো কিছুর নতুন করে তারা ঘোষণা দেয়নি, যার কারণে ঢাকা ক্যাপিটালস নিয়ে কোনো আপডেট এই ভিডিওতে থাকলো না। তারপর চিটাগং কিংসের নিয়ে যদি কথা বলি, চিটাগং কিংস দল কে নিয়ে বেশ কিছু আপডেট সামনে এসেছে। চিটাগং কিংস দলে আসন্ন বিপিএলে চিটাগং কিংসের যেই ওনার রয়েছে সামির কাদের চৌধুরী, উনি একটি ইন্টারভিউতে বলেছে যে আসন্ন বিপিএল এর 8-10 দিন আগেই তাদের যে হেড কোচ শন টেট সে এসে যাবে বাংলাদেশে। এসে তারপর পুরো সিজন তো সে থাকবেই, এমনকি সে পুরো সিজনেই বিপিএল এর দল চিটাগং কিংসের সাথে পুরোপুরিভাবে সে জড়িত থাকবে দলের ডিসিশন মেকিংয়ে। এছাড়া তাদের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার অথবা আরেক কথায় তাদের ব্যাটিং কোচ শহীদ আফ্রিদিও পুরো সিজন যাবৎ তাদের সাথে অংশ নিবে এবং বিপিএল শুরুর আগেই সে চলে আসবে। এমনকি তার বিপিএলের যে থিম সং রয়েছে চিটাগং কিংসের যেই থিম সং, সেই থিম সঙ্গেও শহীদ আফ্রিদিকে দেখা যেতে পারে এজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার। এছাড়া সাকিব আল হাসান এবং মঈন আলীকে নিয়ে কিছু তথ্য জানা গেল। সাকিব আল হাসানের ব্যাপারে এখন পর্যন্ত ধোঁয়াশা রেখেছে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। উনার ভাষ্য মতে যে সাকিব আল হাসানের সাথে তাদের যোগাযোগ হলেও সাকিব আল হাসান আদৌ শেষ পর্যন্ত আসতে পারবে কিনা সেটি নিয়ে তার সন্দেহ রয়েছে, যার কারণে এখন পর্যন্ত তারা ক্যাপ্টেন্সির ঘোষণা দেয়নি। যদি সাকিব আল হাসান শেষ পর্যন্ত এসে বিপিএল অংশ নেয়, সেক্ষেত্রে সাকিব আল হাসান তাদের আগে থেকে প্ল্যান করা সাকিব আল হাসানকে তারা অধিনায়ক করতে চায়। আর যদি সাকিব আল হাসান না আসে, সেক্ষেত্রে তারা অন্য ভিন্ন কোনো পরিকল্পনা করবে। তাই এখন পর্যন্ত যেহেতু শিওর হয়নি সাকিব আল হাসান আসা না আসা, 50-50 কলে রয়েছে, যার কারণে তারা এখন পর্যন্ত ক্যাপ্টেন্সি নিয়ে দ্বিতীয় বিকল্প ভাবনায় তারা এখনো যায়নি। এছাড়া মঈন আলীকে নিয়ে একটি প্রশ্ন হয়েছিল তার সামনে। সেই প্রশ্নটি হচ্ছিল যে মঈন আলী, আমরা যতটুকু জানি যে এসএ টি20 কিন্তু 9 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, অর্থাৎ সাউথ আফ্রিকা টি20 লিগ। ওই টি20 লিগে কিন্তু মঈন আলীর একটি দলের হয়ে খেলে, সে জোবার্গ সুপার কিংস খুব সম্ভবত সেটির হয়তো বা ক্যাপ্টেন্সিও সে করে। তো মঈন আলী জানুয়ারির 9 তারিখ থেকে তার টুর্নামেন্ট শুরু হয়েছে টি20তে। আমি এর আগের আরেকটি ভিডিওতে বলেছিলাম, যেখানে আমি চিটাগং কিংসের অ্যাভেলেবিলিটি প্লেয়ারদের বিদেশি বলেছিলাম, সেখানে যে চিটাগং কিংসের যে প্রথম ম্যাচগুলো শুরু হবে ঢাকা পর্বে 31 ডিসেম্বর এবং 3 জানুয়ারি। এই দুটি ম্যাচের পর তাদের তৃতীয় ম্যাচ অথবা চট্টগ্রাম পর্বে তাদের ম্যাচ শুরু হবে মূলত 9 জানুয়ারি ম্যাচ দিয়ে। এখন 9 জানুয়ারির আগে তাদের মাত্র দুটি ম্যাচ, 31 ডিসেম্বর এবং 2 জানুয়ারি। এখন যদি মঈন আলী বাংলাদেশে খেলতে আসেও, সেক্ষেত্রে 2 ম্যাচের বেশি তো সে খেলতে পারবে না। যদি এখন 2 ম্যাচের জন্য সে কতটুকু খেলতে পারবে সেটি এখন দেখার বিষয়, যেটাও পুরোপুরি এখন পর্যন্ত ধোঁয়াশাটা পুরোপুরি কাটালেন না চিটাগং কিংসের ওনার সামির কাদের চৌধুরী। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে চিটাগং কিংস আসন্ন বিপিএলে তাদের তো 5টা ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে, তাদের হোম গ্রাউন্ড বলা যায়। সেখানে তারা একটি স্পোর্টস কার্নিভাল করতে যাচ্ছে। এছাড়া যতদিন ম্যাচ চলাকালীন সময় তারা ছোট বাচ্চাদের জন্য কিডস জোন থেকে শুরু করে তারা বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে তারা 24 ঘন্টা মাতিয়ে রাখবে মূলত চট্টগ্রামবাসীদেরকে এবং চট্টগ্রাম ফ্যান্সদেরকে। তারপর আমরা যদি যাই খুলনা টাইগার্সে, শুরুতেই বললাম যে খুলনা টাইগার্সকে নতুন কোনো আপডেট নেই। যতটুকু সর্বশেষ আপডেট ছিল, তাদের বিদেশি ক্রিকেটার 4 জন হচ্ছে মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হাসনাইন, ওশান থমাস এবং লিওস গ্রেগরি। তারপরে আর তারা নতুন কোনো ক্রিকেটের সাথে তাদেরকে দলে ভেড়ায়নি। তবে বরাবরের মতোই গত সপ্তাহে বলেছিলাম, এর আগের সপ্তাহে বলেছি যে তারা 1-2 জন ক্রিকেটারের সাথে যোগাযোগ করছে, কিন্তু সেটা কতদূর আগাচ্ছে সেটা জানা যায়নি। এমনকি তাদের নাম ওইভাবে জানা যায় যে কারা হতে পারে, তারা হয়তো বা কোনো সারপ্রাইজ দিতে যাচ্ছে খুলনা। তারপর যদি যাই দুর্বারাচ্ছেইতে, আমি গত সপ্তাহের ভিডিওতে বলেছিলাম, এর আগের সপ্তাহের ভিডিওতে বলেছিলাম যে এবং দুর্বারাচ্ছেকে নিয়ে ডেডিকেটেড একটা ভিডিওতে বলেছিলাম যে তারা ওমানের পেস বোলার বিলাল খানের সাথে যোগাযোগ করছে। অলরেডি আপনারা জেনে গেছেন, কারণ আমি মাঝে 2 দিন মূলত এই অ্যাক্টিভ ছিলাম না আমার চ্যানেলে। আমি কোনো লাস্ট 2 দিন কোনো ভিডিও পোস্ট করিনি, যার কারণে আমি এই ব্যাপারে কথা বলতে পারিনি। গত পরশু দিন খুব সম্ভবত বিলাল খান তাদের ডেরায় যে জয়েন করেছে অফিসিয়ালি, সেটি জানিয়েছে খুব সম্ভবত গতকাল জানিয়েছে দুর্বারাচ্ছের অফিসিয়াল পেজ থেকে যে বিলাল খান তাদের হয়ে খেলছে। আমি এর আগে বলেছিলাম যে এখানে বেনি হাওয়াল, ফাকার জামান থেকে শুরু করে মোহাম্মদ হারিস, দুশান্ত হেমান্তা, মার্টিন গাপটিল, তাদের নাম আসছিল যে তারা আসতে পারে। এর মধ্যে কয়েকজনের সাথে কথা চলছে এবং যতক্ষণ পর্যন্ত তারা অফিসিয়ালি অন পেপার তারা অনবোর্ড না হবে ততক্ষণ তাদের নাম ঘোষণা করবে না, যার কারণে শুধুমাত্র এখন পর্যন্ত তারা বিলাল খানের নাম ঘোষণা করেছে। বিলাল খান কিন্তু গত বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলে গিয়েছিল। মানেরই 37 বছর বয়সী বাহাতি পেস বলার এখন পর্যন্ত
49টি ওডিআই খেলে 101 উইকেট শিকার করেছে, 79টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে 110 উইকেট শিকার করেছে। এছাড়া গত বিপিএল চট্টগ্রামের হয়ে খেলে সে 13 ম্যাচে 15 উইকেট শিকার করেছে, 7.93 ইকোনমি রেটে, 24 রানে 3টি তার বেস্ট বোলিং ইনিংস ছিল গত বিপিএলে। তাই বিলাল খান মোটামুটি নয়, অনেক ভালো একটা চয়েস হয়েছে এই কন্ডিশনের জন্য। সে গত বিপিএল মানিয়ে নিয়েছে এই বিপিএল খেলার জন্য। আস্তে আস্তে বিলাল খানের পরে যে সব নাম শোনা যাচ্ছে বা সত্যি যাদের সাথে যোগাযোগ করছে তাদের আস্তে আস্তে মনে ঘোষণা দুর্বারাচ্ছি দিতে থাকবে। তারপর আমরা যদি যাই সিলেট স্ট্রাইকার্স দলের মধ্যে, সিলেট স্ট্রাইকার্স দলকে নিয়ে দুটি গুরুত্বপূর্ণ আপডেট আছে। প্রথমে একটি বিষয় আমি ক্লিয়ারিফাই করতে চাই, সেটি হচ্ছে যে আমি গত সপ্তাহের ভিডিওতে বলেছিলাম যে রিস টপলি আসন্ন বিপিএলে খেলা তার নিশ্চিত নয়। পরবর্তীতে সেটি আসলে আমি আমার যে মূল ভিডিও সেখান থেকে আমি কাট করে দিয়েছিলাম ওই যে টপিকটা সিলেট স্ট্রাইকার্সের রিস টপলি খেলা না খেলা নিয়ে। মূলত এই কথাটা বলার কারণ ছিল গত 9 নভেম্বর ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড মধ্যকার একটি টি-20 সিরিজ চলছিল। সেখানে রিস টপলি ইংল্যান্ডের খেলছিল। সেই ম্যাচে 2 ওভার 5 বল বল করে হাঁটুর একটি ইঞ্জুরি পড়ে গিয়েছিল, যার কারণে এবং পরবর্তীতে জানা যায় যে সে লম্বা সময়ের জন্য ইঞ্জুরিতে পড়তে যাচ্ছে। সেক্ষেত্রে তাদের বিপিএল চলাকালীন বা বিপিএল এর পর ইংল্যান্ডে একটা সিরিজ আছে, সেক্ষেত্রে তারা সেগুলো মিস করতে পারে। সেই হিসাবে আমি বলেছিলাম যে রিস টপলি নাও খেলতে পারে। কিন্তু এখন যেটা অবাক করা একটা জিনিস হলো যে 9 নভেম্বর সে ইঞ্জুরি হওয়ার পর গত 23 নভেম্বর সে আবুধাবি টি10 লিগে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে বাংলা টাইগার্সের বিপক্ষে সে একটি ম্যাচ খেলেছে, 16 রান 2 উইকেট শিকার করেছে। তারপর এখন যতক্ষণ পর্যন্ত ভিডিওটা বানাচ্ছি সে এখন পর্যন্ত 23, 24, তারপর 27 নভেম্বর 3টি ম্যাচ খেলেছে, 28 নভেম্বর একটি ম্যাচ খেলেছে। যতক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা শুট করছি আরেকটা ম্যাচ খেলে ফেলেছে সে। এখন যতটুকু বোঝা যাচ্ছে রিস টপলি তো ইঞ্জুরি মুক্ত, তার মানে তার বিপিএল খেলতে এখন আর কোনো বাধা নেই যে ইঞ্জুরি কারণে সে বিপিএল খেলতে পারবে না এরকম। এখন পর্যন্ত সেটা ক্লিয়ার হয়ে গেছে যে ইঞ্জুরি মুক্ত হয়ে গেছে। তবে ইঞ্জুরি মুক্ত হলেই যে রিস টপলি যে বিপিএল খেলতে আসবে সেটা বিষয় না। অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়াতে বলছে যে সে ইঞ্জুরি মুক্ত হয়ে গেছে, বিপিএল কনফার্ম খেলবে। এখন পর্যন্ত কনফার্ম না, কারণ যদি ওই সময়কালে জানুয়ারি ফেব্রুয়ারিতে তার ইংল্যান্ডের ন্যাশনাল টিমে খেলা থাকে এবং সে ওখানে পিক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার খেলাটা এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত না। আবার বিপিএল আসবে এটা সত্য, তবে তার পুরো সিজন খেলার এভেলেবিলিটি নিয়ে কিন্তু এখানে কথা হচ্ছে যে পুরো সিজন সে আদৌ খেলতে পারবে কিনা। যতটুকু মনে হচ্ছে সে বিপিএল আসবে। এখন বিপিএল কতটুকু পুরোটা খেলবে, অর্ধেক খেলবে বা 3 ভাগের 2 ভাগ খেলবে বা 1 ভাগ খেলে চলে যাবে, সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে ইঞ্জুরির কারণে যে খেলবে বা খেলবে না এটা ক্লিয়ার হয়ে গেছে যে সে এখন পুরোপুরি ইঞ্জুরি মুক্ত আছে। এখন সে আসন্ন বিপিএল খেলার জন্য ইঞ্জুরির দিক দিয়ে তার কোনো ঝামেলা নেই। আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যে সিলেট স্ট্রাইকার্স তাদের 6 নাম্বার বিদেশি ক্রিকেটার নিয়োগ দিয়েছে। সেটা হচ্ছে ইউএস এর 30 বছর বয়সী ডানাতি টপ অর্ডার ব্যাটসম্যান আরন জোন্সকে অনেকেই চেনেন। গত বিপিএলে সে রংপুর রাইডার্সের হয়ে ডাগ আউটে ছিল। রংপুর রাইডার্সের হয়ে কোনো ম্যাচ তার খেলা হয়নি এখন পর্যন্ত। এই অ্যারন জোন্স 48টি ওডিআই এবং 39টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, যেখানে সে 39টি টি-20 ম্যাচ খেলে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে 621 রান করেছে, 23 এভারেজ এবং 110 স্ট্রাইক রেটে। এখানে স্ট্রাইক রেটটা খুবই কম। তারপর আরন জোন্সকে তারা দলে নিয়ে যাচ্ছে যেহেতু পুরো সিজন খেলার সম্ভাবনা বেশি তার, এমনকি পুরো সিজনই সে খেলবে সিলেটের হয়ে। সেক্ষেত্রে একটা টপ অর্ডার ব্যাটসম্যান তাদের যুগ হয়েছে সিলেট স্ট্রাইকার্সের ডেরায়, সেটা ভালো হয়েছে। এখন তার একাদশে প্রতি ম্যাচে খেলা না খেলা তো অনেক পরের বিষয়। তবে অ্যারন জোন্স অফিসিয়াল নিউজ যে সিলেট স্ট্রাইকার্স অফিসিয়ালি তাদের ফেসবুক পেজ থেকে জানিয়েছে সেটা। তারপর আমরা যদি যাই ফরচুন বরিশালকে নিয়ে কোনো আপডেট নেই, সেটা ভিডিও শুরুতেই বলেছি যে এখন পর্যন্ত নতুন কোনো ক্রিকেটারকে তারা দলে ভেড়ায়নি। সবশেষ রংপুর রাইডার্সের কথা যদি বলি, রংপুর রাইডার্স দলকে নিয়ে আসলে নতুন আপডেট আসবে কি করে। তারা বর্তমানে গ্লোবাল সুপার লিগ টি-20তে খেলছে। সেখানে অলরেডি তারা 28 নভেম্বর ভোর 5টায় বাংলাদেশ সময় তারা ম্যাচ খেলেছে হ্যাম্পশায়ার হক্সের সাথে। সেই ম্যাচটি তারা ম্যাচ টাই হয়ে গেছিল, দুই দলই 132 রান করেছিল। পরবর্তী সুপার ওভারে গিয়ে রংপুর রাইডার্স ম্যাচটি হেরে গেছে, যার কারণে আমি মনে করি যে এখানে রংপুর রাইডার্স বিপিএল এ কাদেরকে নিচ্ছে না নিচ্ছে এখন আর সেটি আসলে আর মুখ্য বিষয় নয়, কারণ গ্লোবাল সুপার লিগ টি-20 যতদিন পর্যন্ত শেষ না হবে রংপুর রাইডার্সের আসন্ন বিপিএল সম্পর্কে তেমন কিছু জানা যাবে না। এই হচ্ছে গিয়ে বিপিএল এর 7 দলকে তো নয় 4 দলের সর্বশেষ আপডেট, বিশেষ করে 3 দলের সর্বশেষ আপডেট। আমি যেটা বললাম যে চিটাগং কিংসের কথা বললাম যে শন টেট 10-12 দিন আগে চলে আসবে, তাদের হেড কোচ শাহিদ আফ্রিদি পুরো সিজন থাকবে। এছাড়া তারা মঈন আলী, সাকিব আল হাসানকে নিয়ে একটু আইডিয়া দিয়েছে, তো যদিও পুরোটা ক্লিয়ার করেনি। তারপর দুর্বারাচ্ছি নিয়ে যেটা বললাম যে তারা অফিসিয়ালি বিলাল খান তাদের দলে খেলছে সেটা ঘোষণা দিয়েছে। সিলেট স্ট্রাইকার্সের যেটা বললাম যে রিস টপলি ইঞ্জুরি মুক্ত, এখন তার ইঞ্জুরির কারণে খেলা না খেলা নিয়ে কোনো বাধা নেই। আর অ্যারন জোন্সকে তারা সরাসরি দলে বেরিয়েছে। এই চিটাগং কিংস, দুর্বারাচ্ছি এবং সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে মূলত ঘোষণা বা আপডেট দেওয়া যাচ্ছে। আর বাকি রংপুর রাইডার্স ব্যস্ত রয়েছে গ্লোবাল সুপার লিগ টি-20 নিয়ে। আর ফরচুন বরিশাল এখন পর্যন্ত তাদের যে সব দেশি বিদেশি ক্রিকেটার আছে তাদের নতুন করে তাদের কাউকে বেড়ানো লাগছে না। ঢাকা ক্যাপিটালসের ক্ষেত্রেও সেম। আর খুলনা টাইগার্স এখন অনেক সবসময় প্রতি বিপিএল আগে খুব চুপচাপ থাকে, তারা বিপিএল শুরু হওয়ার পর দেখা যায় যে খুলনা টাইগার্স আস্তে আস্তে কিছু বড় ক্রিকেটারকে তারা আনতে থাকে। তো এই হচ্ছে সর্বশেষ আপডেট বিপিএল এর 7 দলের সর্বশেষ আপডেটের 8ম এপিসোডে। এই ছিল আপডেট। আজকে রাতে অথবা আগামীকাল সকালে বিপিএল এর যেই
অফ দ্য ফিল্ড আলোচনা রয়েছে, অর্থাৎ বিপিএল এর আয়োজনকে ঘিরে কি কি পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি, সেটি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটা আপনাদের সামনে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস উইথ অনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।